আর এবার নজর রাখবো উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি রীতিমতো চিকিৎসককে হুমকি দিচ্ছেন। কি করছেন? রেজিস্ট্রেশন বাতিলের হুমকি, এমনটাই অভিযোগ উঠে আসছে। হাসপাতালে কাঞ্চনের শাসানি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসকের সঙ্গে বচসা কাঞ্চন ও তার স্ত্রীর। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, আরো ডিটেলে বিষয় জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী ভট্টাচার্য একেবারে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সেখানে যখন আজকে তারা আসেন এবং তার এক আত্মীয়কে সেখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং সেখানে যে মূলত চিকিৎসককে ধাক্কাধাক্কি, হেনস্থা এবং মারধরের অভিযোগ করা হচ্ছে এবং সরাসরি অভিযোগ উঠছে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ করছেন যে এই মেডিসিন ডিপার্টমেন্টের যিনি হচ্ছেন চিকিৎসক প্রধান মেহবুব রহমান, তাকে কিন্তু হেনস্থা মারধর করা হচ্ছে বলে তিনি এমনটা অভিযোগ করছেন। এবং আজ দুপুরের পরবর্তী ক্ষেত্রে বিধায়ক তথা কাঞ্চন মল্লিক এবং কেন সেই সময় ঠিক কি হয়েছিল যে কারণে পরিস্থিতি এরকম একটা তৈরি হলো বলে অভিযোগ? যে অভিযোগটা উঠছে এবং যে পাল্টা যে বলা হচ্ছে যে একেবারে যখন তারা এই আত্মীয়কে নিয়েই হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং চিকিৎসা করাবেন বলে এসেছিলেন তার আত্মীয়কে, এবং সেখানে চিকিৎসক মেহবুব রহমান তিনি জানান একজন রোগী দেখছেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু রোগী দেখতে পারবেন। এবং এই যে রোগীর কথা বলা হচ্ছে এক্ষেত্রে কিন্তু একাধিকবার তিনি যখন চিকিৎসক রোগী দেখার কথা বলে তাকে কিন্তু বারবার খারাপ ব্যবহার করা হচ্ছিল, হেনস্থা করা হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে এমনটা বলে। এবং তিনি জানান তিনি তৃণমূলের বিধায়ক একজন, তার পাশাপাশি অভিনেতা এবং তাকে আগে তার আত্মীয়কে দেখতে হবে। এই নিয়ে কিন্তু একেবারে এই গন্ডগোলের বহিঃপ্রকাশ। তার পরবর্তী ক্ষেত্রে চিকিৎসককে হেনস্থা, ধাক্কাধাক্কি বলে এমন অভিযোগ করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী তারপরেও আবার খারাপ ব্যবহার করে এমনটা বারবার তারা অভিযোগ করছে। ইতিমধ্যে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে যদি কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে, পরবর্তী ক্ষেত্রে যখন হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একেবারে এই বিষয়টি ভালো চোখে দেখছে। তারা কিন্তু জানাচ্ছে চিকিৎসককে যেভাবে হেনস্থা করা হয়েছে সেই বিষয়টা কিন্তু একেবারে নিন্দনীয় বিষয় বলে বলা হচ্ছে। গোটা বিষয়টি কি তারা স্বাস্থ্য ভবনে ইতিমধ্যেই তারা জানাবে। তখন হাসপাতালের যে চিকিৎসককে জানানো হয় তিনি একজন বিধায়ক তথা অভিনেতা, তাকে তার আত্মীয়কে আগে চিকিৎসা করাতে হবে। এই নিয়েই কিন্তু গন্ডগোলের বহিঃপ্রকাশ। তার পরবর্তীতে সেই চিকিৎসককে হেনস্থা করা হয়, রীতিমতো ধাক্কাধাক্কি করা হয় এবং তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে বলে এমনটাও বারবার বলা হয়। এবং এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টি কিন্তু একেবারে সেই চিকিৎসকের পাশেই দাঁড়িয়েছে। কারণ চিকিৎসক যখন অন্য রোগী দেখছিলেন সেই সময় কিন্তু বলে তার আত্মীয়কে কিন্তু আগে দেখতে হবে। এই নিয়ে গন্ডগোলের যে বহিঃপ্রকাশ, এই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানাচ্ছে গোটা বিষয়টি তারা উচ্চতর কর্তৃপক্ষ তাদেরকে জানাবে এবং তারা স্বাস্থ্য ভবনে কিন্তু যে নির্দিষ্ট আধিকারিক ডিপার্টমেন্ট সেখানে কিন্তু তারা লিখিতভাবে এই অভিযোগ করবেন। বেশ, অভিযোগ যেটুকু শুনেছি যে কোনো এক জনপ্রতিনিধি অপব্যবহার করেছেন ডাক্তারবাবু যখন অন ডিউটিতে ছিলেন। তো সেই সময় কোনো এক পেশেন্ট আগে দেখা বা পরে দেখা বা কোনো রিপোর্ট দেখা এই নিয়ে কোনো একটা সামান্যতম তর্কাতর্কি হয়েছিল। তারপরে তিনি কিছু অরুচিকর কথাবার্তা আমাদের ডাক্তারবাবুকে বলেছিলেন। সেই ঘটনার আমরা তীব্রভাবে নিন্দা করি। একটা ঘটনা ঘটেছে, আমার একটু ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে। আমি জানিয়েছি, আমি লিখিত অভিযোগ না, আমার তো মনে হলো যে হয়তো ওনাদের একটু ওয়েট করতে হয়েছিল। আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। না, আমি সব রিটার্ন দিয়েছি। যে আমার দিদা শাশুড়ি 86 বছর বয়স এবং উনি প্রথমে অসুস্থ হন সোরিয়াসিস ধরনের এক রোগে। আমি আমার স্ত্রী ওনাকে সঙ্গে নিয়ে যাই ট্রপিক্যাল মেডিসিনে। ওখানে আমি ওপিডিতে টিকিট কাটিয়ে স্কিনে দেখাই। রেফার করলেন মেডিসিন বিভাগে দেখানোর জন্য। ওখানে ছিলেন ডক্টর রহমান বলে। তারপর আমি দাঁড়িয়ে থাকি, 2-3 জনকে দেখার পর বললেন হ্যাঁ বলুন। আমি বললাম যে আমার স্কিনের এরকম রিপোর্ট দিতে এসেছিলাম, ওনারাই রেফার করলেন মেডিসিনে দেখানোর জন্য, তাই আমি এসছি। না, স্কিনের ব্যাপার, এখানে আপনি আমার কাছে এলেন। আমি বললাম দেখুন সেই সময় তো এরকম প্রেশার সুগার একটু ফ্লাকচুয়েট করেছিল। ফট করে উনি বলেন আপনি ঠিক করে দেবেন, আমি প্রেশার দেখবো না কি দেখবো, আপনি ঠিক করে দেবেন তারপর আমার কাজ করতে হবে। আমার স্ত্রী আর জিজ্ঞেস করেন স্যার এই মেটফরমিন বলে যে ওষুধটা আছে এটা কি চলবে না বন্ধ করে দেবো? তাতে ওর উত্তর হলো আপনি MBBS পাস করেছেন? আমার স্ত্রীকে পাস করেছেন কি? তাহলে আপনি আমার চেয়ারে আসুন আর বসে লিখে নিন, যা ওষুধ দেওয়ার লিখে নিন। এবং উনি মহিলার সঙ্গে এইভাবে প্রথম একটা কথা বলেন। তাতে স্বাভাবিকভাবেই আমি বলি আপনি এরকম ইরিটেটেড হয়ে যাচ্ছেন কেন? আমি যদি বিধায়ক হিসেবে মানে অ্যাডভান্টেজ নিতাম তাহলে কি ওপিডির কার্ড করিয়ে নিয়ে গিয়ে দেখাতে যেতাম? আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি ডাক্তার কিংবা যে কোনো স্বাস্থ্যকর্মীর
সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার যেন কেউ না করে। এবং এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যে একজন জনপ্রতিনিধি তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি হেড অফ ডিপার্টমেন্ট আছেন ডক্টর রহমানের সঙ্গে একটা অভব্য আচরণ করেছেন। তার তীব্র খণ্ডন করি, আমরা নিন্দা করি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অন্যদিকে কুলটিতে প্রেমিকাকে খুন করে কুয়োয় দেহ, বিবাদের জেরে প্রেমিকাকে খুনের অভিযোগ উঠছে। খুনের অভিযোগে পাকড়াও প্রেমিক ও তার ভাই, দুদিন ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হয়েছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, প্রেমিকাকে খুন করে কুয়োয় দেহ ফেলে দেওয়ার অভিযোগ, এখনো পর্যন্ত কি অভিযোগ দায়ের হলো, তারপর কি ব্যবস্থা নেওয়া হলো, ঠিক কি ঘটেছে? দেখো, মৃত কিশোরীর পরিবারের অভিযোগ হচ্ছে কি দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়েছিল প্রতিবেশী এক যুবক শুভমের সঙ্গে তার, এবং এক আত্মীয়র বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে সেই বিবাদ তাদের মধ্যে শুরু হয় এবং হাতাহাতিতে এই বিবাদ দিন কয়েক আগে ঘটনা ঘটে। এরপরই সোমবার মধ্যরাত্রে হঠাৎ করে ওই কিশোরী বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় বা বাড়ি থেকে বেরিয়ে সে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে এবং সেইখানেই তার বাড়িতেই গেছিল সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে, এবং অভিযোগ কি তার বাড়িতেই প্রেমিক শুভম এবং তার ভাই মিলে ওই কিশোরীকে খুন করে এবং খুন করে তার দেহ পাশেই একটি কুয়াতে ফেলে দেওয়া হয়। পরের দিন সন্ধ্যাবেলায় যখন তার দেহ ভাসতে দেখে তার মৃতের পরিবার, এরপরই কিন্তু সন্দেহ করা হয় প্রথমে কি সে খুনের ঘটনা ঘটেছে এবং খুনের ঘটনার সঙ্গে তার প্রেমিকের পরিবারের সদস্যরা জড়িয়ে থাকতে পারে, এবং এই ঘটনা আরও বেশি তাদের কাছে পাকাপোক্ত হয় আজ বিকেলে যখন মৃত কিশোরীর পায়ের চুটি ওই যুবকের বাড়ি থেকে উদ্ধার হয়। তখনই নিশ্চিত হয়ে যায় তার পরিবার কি এই খুনের ঘটনা ঘটেছে এবং খুনের ঘটনার পেছনে এই পরিবার তার হাত রয়েছে। ইতিমধ্যেই পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তার প্রেমিক এবং তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। যেইভাবে প্রেমে বিবাদ এবং বিবাদের জেরে খুনের ঘটনা ঘটল আসানসোলের কুলটিতে। বেশ, 2 बजे रात के लड़की में लड़की मिल करके फोन किया, मेरा लड़की के घर से निकाला लड़की 3 ठो, और लड़की निकाल करके और उसके बाद कोची बोलता है उसको निकाल के लेके मुदाब पे लेके चल गया है। खोजने लगे हैं, कहीं नहीं मिला है। फिर अपना आसपास में फ़ोन करने लगे, मेरे परिवार में फ़ोन करने लगे, नहीं मिला। 5 बजे सांझ में कुएं में डूबल लाश मिला है। শিলিগুড়ির দিকে নজর রাখবো, কারণ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ কেন? ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে শিলিগুড়ির বাগরাকোট এলাকার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ব্যাপক ভাঙচুর চলে, বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর চলে, পাথর ছোড়াছুড়ি, দেখুন সেই ছবি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দেখাচ্ছি সেই ছবি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে বাধ্য হয়। আরো বিস্তারিত এই বিষয়ে পার্থ জানাতে পারবে, তার আগে আরো একবার দেখাই সেই সময়কার ছবিটা। লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ, দেখুন। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, ক্রিকেট ম্যাচকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কিন্তু সূত্রপাত কোথা থেকে, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে পাথর চোরাচুরি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করলো, কাঁদানে গ্যাসের শেল ফাটলো, কেন? দেখো, গত 29শে জুনের ঘটনা, সেখানে কিন্তু 2 নম্বর ওয়ার্ডে জ্যোতির্ময় কলোনি, সেখানে একটি ক্রিকেট ম্যাচকে ঘিরেই এই দুইটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি ক্লাব যারা অংশ নেয় 20 নম্বর ওয়ার্ডে, অন্যটি 6 নম্বর ওয়ার্ডে। সেই গোলমাল গিয়ে চলে আসে কিন্তু পাড়ায় পাড়ায় মধ্যে সেই গোলমাল জড়িয়ে পড়ে, এবং গতকাল 20 নম্বর ওয়ার্ডের এক যুবককে যে খেলার সঙ্গে জড়িত ছিল তাকে মারধর করার অভিযোগ ওঠে 6 নম্বর ওয়ার্ডের বিরুদ্ধে, যারা সেদিন ওই খেলায় অংশ নিয়েছিল। তারপর কাল রাত্রে
দাবিতে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা শিলিগুড়ি থানায় অভিযোগ জানায়, বিক্ষোভ দেখায় এবং তারপর কিন্তু দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাদেরকে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ। আজ আবারও কিন্তু শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখাতে যায় এই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারপর যখন তারা বিক্ষোভ দেখে শিলিগুড়ি থানা থেকে ফিরছিল, সেই সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় সেই ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। একে অপরকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে। তারপর বাড়ি ঘর ঢুকে ভাঙচুর চালানো হয়, অটো টোটো কিছুই বাদ যায়নি এবং স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতির অনেক ক্ষেত্রে আকার নেয়। তড়িঘড়ি কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ ডিসিপি পদমর্যাদার কর্তারা তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কাউন্সিলররা পৌঁছান, কিন্তু তাতেও যথেষ্ট বেগ পেতে হয় এই দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে। তারপর বাধ্য হয়ে পুলিশকে কিন্তু কাঁদানে গ্যাসের সেল পাঠাতে হয়, তার আগে লাঠিচার্জ করতে হয়, লাঠি উঁচিয়ে দৌড়াতে হয়। তো তারপরে কিন্তু কাঁদানে গ্যাসের সেল পাঠানোর পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখনও পুলিশ পিকেট রয়েছে এবং পুলিশ কমিশনার জানিয়েছে দুজনকে গতকালে রাতে আটক করা হয়েছে এবং আজও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রকম চেষ্টা চালাচ্ছেন তারা এবং যাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং রাতভর কিন্তু তল্লাশি চলবে এই বাগরাকোট এলাকায়। ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট চোরাচুরি হলো, পুলিশ সিচুয়েশন কন্ট্রোল দেখেছি। পুরুলিয়ায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠছে। কেন? মোবাইল চুরির অভিযোগ তার বিরুদ্ধে এবং তাকে সেই অভিযোগে এমন মারধর করা হলো যে তার প্রাণটাই চলে গেল। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? মোবাইল চুরি করেছে এই অভিযোগ রয়েছে, কিন্তু তার জন্য এমন মারধর করা হলো যে তার প্রাণটা চলে গেল। দেখো সোনিয়া, একেবারেই তাই। এই ধরনেরই ঘটনা ঘটেছে পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় গ্রামে। গত সোমবার দিন স্থানীয় এক যুবক, তার নাম তাপস মহাপাত্র, তার বিরুদ্ধে অভিযোগ করে যে সে মোবাইল চুরি করেছে এবং তাকে বাড়িতে এসে মারধর করে এবং তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। 6 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এই 6 জনের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং সেও, তার বিরুদ্ধেও পরিবার অভিযোগ করেছে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার ময়নাতদন্ত হচ্ছে এবং জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ময়নাতদন্তর পরেই জানা যাবে মৃত্যুর আসল কি কারণ। তবে ওই 6 জন মিলে এই তাপস মহাপাত্রকে মোবাইল চোর বলে যেমন মারধর করেছে এবং বাড়ি থেকে তুলে নিয়ে গেছে থানায় নিয়ে যাব বলে এবং তারপরে হাসপাতালে ভর্তি করেছে এবং হাসপাতালে গতকাল তার মৃত্যু হয় এবং আজ পরিবারের লোক 6 জনের বিরুদ্ধে অভিযোগ করে এবং এই টামনা থানারই এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেও অভিযোগ এবং তিনিও সেদিন এই কাজে যুক্ত ছিলেন বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে এই যুবকের মৃত্যুর আসল কারণ কি। তবে গোটা এলাকার মানুষ একেবারে আতঙ্কে রয়েছে। যেভাবে বাড়িতে এসে যুবকরা এক গ্রামবাসীকে যেভাবে পিটিয়ে খুন করেছে বলে যে অভিযোগ উঠছে, তাতে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে টামনা থানার চাকলতোড় গ্রামে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে অভিযুক্ত, যার বিরুদ্ধে সিভিক পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ, যাকে এখনো ধরতে পারেনি পুলিশ, তাকেও পুলিশ গ্রেপ্তার করবে বলে আমরা জানতে পেরেছি। সোনিয়া, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য বডি পিএমে পাঠানো হয়েছে এবং পিএম আমরা ভিডিওগ্রাফ করছি। এই সূত্রে আমরা 6 জনের এগেনস্টে কমপ্লেন পেয়েছি। তাদের মধ্যে 5 জনকে আমরা অলরেডি ডিটেন করেছি। বাড়ির থেকে ওকে উঠিয়ে নিয়ে এসছে, মারধর করেছে বাড়িও। মারধর করার পরে হসপিটালে অ্যাডমিট করেছে। আমাদেরকে ফোন করছে যে হসপিটালে অ্যাডমিট আছে। কে মারেছে? বাইরে থেকে ওখান থেকে 3টা ছেলে এসেছিল, ওরা মেরেছে। সিভিক পুলিশ ওখানে প্রেজেন্ট ছিল, সিভিক পুলিশ এসে কোনো করেনি। সিভিক পুলিশকে বলা হলো যে নিয়ে যাও, নিয়ে যাওয়ার ওকে থানায় ঢুকাও। থানাও কোনো কমপ্লেনে করেনি, কিছু নেই। শ্রমিক সরবরাহের টাকা না দেওয়ায় মারধর। নির্মাণ শ্রমিক সরবরাহের বরাত করেও কাজে না নেওয়ায় বিপত্তি। প্রদীপ রায় নামে এক ব্যক্তি, তাকে বাড়িতে ডেকে মারধরের অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ইতিমধ্যেই কি লিখিত অভিযোগ দায়ের হয়েছে বা অভিযুক্তের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন এই ধরনের ঘটনা? দেখো, ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফাঁসিদেওয়া থানার পুলিশ এই অভিযুক্তকে তাকে গ্রেপ্তারও করেছে। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 2রা জুলাইয়ের ঘটনা, যেদিন দেখা যায় যে এই মকবুল একেবারে তার বন্ধু সমেত
সেই প্রদীপ রায়কে অসম থেকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে এবং নিজের ডেরায় নিয়ে গিয়ে সেই প্রদীপ রায়কে মারধর করে এবং তার কাছ থেকে 15,000 টাকা কিন্তু দাবি করে। পরবর্তীকালে টাকা দিয়ে কার্যত রেহাই পান প্রদীপ এবং গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ালে ফাঁসিদোয়া থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়। গত 10 বছর ধরে এই প্রদীপের সঙ্গে মকবুলের সম্পর্ক। মূলত মকবুল নির্মাণ শ্রমিক হিসাবে নির্মাণ শ্রমিককারীদের কিন্তু সরবরাহ করতো প্রদীপকে এবং সেই নির্মাণ শ্রমিক কিন্তু কাজে লাগাতো এবং সেখানেই দেখা যায় যে বেশ কিছুদিন আগে নির্মাণ শ্রমিকের দাবি করে মকবুলের কাছে এবং তার বরাত দেয়, কিন্তু বরাত নেওয়ার পরেও সেই শ্রমিককে কাজে না নেওয়ায় কার্যত জরিমানার দাবি করে মকবুল এবং সেই মকবুল এবার প্রদীপকে ডেকে নিয়ে আসে কার্যত মারধর এবং প্রায় মুক্তি হিসাবে 15,000 টাকা দাবি করে। গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীকালে লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মকবুলকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আগামী প্রায় 10 বছর আগে বিএসএফ কর্মী হিসাবে কিন্তু কাজ করছিলেন। পরবর্তীকালে ছাড়া পেয়ে তিনি কিন্তু এই নির্মাণ শ্রমিক সরবরাহ করছেন এই প্রদীপকে। বেশ, এবার হাবড়ার একটা ঘটনা আপনাদের দেখাবো। ব্যবসায়ীর থেকে 57,000 টাকা দাবি করা হয়েছে। চাঁদার জুলুম, 57,000 টাকা চাই, আর পুরো টাকা না দেওয়ায় কি করা হলো জানেন? ব্যবসায়ীকে মারধর করা হলো, এমনটাই অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল, রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই যে 57,000 টাকা চাঁদা চাওয়া হলো, টাকার অঙ্কটা নেহাত কম নয়। কারা চাইলো, কাদের এই দাবি এবং ইতিমধ্যে কি অভিযোগ দায়ের হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, 21শে জুলাই সমাবেশের জন্য গাড়ি লাগবে, অর্থাৎ সেই জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে নিতাই ঘোষ, সেই ব্যবসায়ী ট্রাভেলার ব্যবসায়ী, তার কাছ থেকে 5টি গাড়ি দাবি করা হয়, কিন্তু সে গাড়ি দিতে অস্বীকার করে। তার কারণ সেই সময় তার গাড়ি ভাড়া হয়ে রয়েছে। তার জন্য সেখান থেকে 60,000 টাকা দাবি করে, অর্থাৎ শাসক দল ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতাকর্মী তার কাছে যায়, 60,000 টাকা দাবি করে, কিন্তু সে দিতে অস্বীকার করে। তারপরে সেটি কমে 57,000 টাকা দেওয়ার কথা তিনি স্বীকার করেন এবং দেবেন বলে বলা হয় এবং সেই সঙ্গে 47,000 টাকা তিনি দেন। পরবর্তীকালে 10,000 টাকা দেবেন, সেটা 19 তারিখে, কিন্তু তাদেরকে এককালীন এই 57,000 টাকা দিতে হবে। না দিলে সেই ব্যবসায়ী অর্থাৎ নিতাই ঘোষ, তিনি বিজেপি কর্মী, বিজেপি সমর্থক, এমনটাই তিনি দাবি করেছেন। ফলে ইতিমধ্যেই তাকে মারধর করা হয় এবং তার পরিবারকে, মহিলা, তার মেয়েকে, তার স্ত্রীকে মারধর করা, হুমকি দেওয়া হয় তুলে নিয়ে যাওয়ার। ফলে তিনি আতঙ্কে তিনি হাবড়া থানার দ্বারস্থ হয়েছেন। লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই নিতাই ঘোষ, অর্থাৎ তিনি অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতাকর্মীরা। তাদের দাবি যে এই নিতাই ঘোষের সঙ্গে এক দুধ ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল ছিল, সেই গন্ডগোল মেটানো নিয়ে এই টাকা নিয়ে রফা হয়েছে। কিন্তু নিতাই ঘোষের স্পষ্ট দাবি 21শে জুলাইয়ের জন্যই তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল এবং সেই টাকা নিয়ে গাড়ি ভাড়া এবং কর্মীদেরকে খাওয়া দাওয়া করাবেন, এমনটাই অভিযোগ। ফলে ইতিমধ্যে তাকে মারধর করা, ইতিমধ্যে থানা অভিযোগ দায়ের ভিত্তিতে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই কিন্তু নিতাই ঘোষের অভিযোগ। বেশ, আমি ব্যবসা করি মস্তন রাজবল্লভপুর স্কুল পিছনের বাড়ি, আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে। টিএমসির কিছু লোক তারা 21শে জুলাই চাঁদা চাচ্ছে আমার কাছে। তাদের নাম কিনু, ডাক্তার, আরো 2জনের নাম জানিনি। বলছে তোমাকে চাঁদা দিতে হবে। কেন দিতে হবে? 21শে জুলাই ওদের গাড়ি দিতে হবে। আমার গাড়ির ব্যবসা আছে, আমি হচ্ছে গাড়ি দিতে পারবো না। বলছে তাহলে আমাদের বাস যাবে, বাসের টিফিন লাগবে, তোমার চাঁদা দিতে হবে 60,000 টাকা। আমি বলছি আমি অত টাকা দিতে পারবো না। তাহলে তুমি গড়ে হিসাব করি কত, 57,000 টাকা। তারপর লাস্টে যোগ করি আমি 47,000 টাকা ওদের ফোনপের মাধ্যমে দিয়েছি। তারপরও আমাকে মারধর করেছে ওরা। আমার বিজেপিকে ভালো লাগে, সনাতন ধর্ম, আমি ওকে সাপোর্ট করি বলি, তা জানে বলি, তার জন্য আমার এত চাঁদার চাপ। কি কারণে মারধর করলো? টাকা চেয়েছে তাই টাকা দেয়নি বলি। তাই কি উপলক্ষে টাকা চেয়েছে? 21শে জুলাইয়ের জন্য টাকা চেয়েছে তাই দেয়নি বলি। তাই টাকা দিয়েছে বললো, দিয়েছে, আবার 10,000 বাকি আছে, তাই 10,000 দেয়নি বলি তার জন্য। আমরা এতদিন 21শে জুলাই দেখতাম যে 21শে জুলাই এত আড়ম্বর করে হয়, এবার বুঝতে পারলাম কীভাবে আড়ম্বর করে হয়। এভাবে জোর জুলুম করে সাধারণ ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে, টাকা এইভাবে ছিনতাই করে টাকা নিয়ে এইভাবে 21শে জুলাই হয়। সত্যি এই ঘটনা খুবই নিন্দনীয়। যে খবরটা আমরা দেখতে পারলাম, যারা দোষী তাদের শাস্তি চাই আমরা। একদম সর্বৈব মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, এটা একটা ব্যবসায়িক গণ্ডগোল। যেই না দুজনের মধ্যে গণ্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল।
ছাত্রই কলেজে অস্থায়ী কর্মী, নন্দীগ্রামের ঘটনা দেখাবো এবার আপনাদের। সীতানন্দ কলেজ, সেখানে দেখুন ছাত্র নেতার দাপট। আর ল কলেজের ঘটনা, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা সামনে আসার পর একের পর এক এই অভিযোগ সামনে আসছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কলেজে ইউনিয়নের সভাপতি সুমিত মণ্ডল সীতানন্দ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া, গোটা বিষয়টা ঠিক কি? ছাত্রই কলেজে অস্থায়ী কর্মী কিভাবে? কে দিল এই কাজ তাকে? দেখো সোনিয়া, অবাক করা ঘটনা এবং অভিযোগ মারাত্মক এবং একাধিক অভিযোগ আসছে ওই নেতার বিরুদ্ধে এবং বিরক্ত তৃণমূল নেতৃত্ব এটাও পাচ্ছি খবর। কারণ এই খবর সামনে আসার পর জানা গেছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, চাকরি করছে, মাতব্বরি করছে। শুধু তাই নয়, কলেজে নিয়ন্ত্রণ করার জন্য রাত পর্যন্ত কলেজের ওই ইউনিয়ন রুম খুলে রেখে সে কিন্তু যা খুশি তাই করে, এমন অভিযোগ সামনে আসছে। আসার পর হইচই শুরু হয়েছে। তুমি ঠিকই বললে যে সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনার পরই সবাই মুখ খুলতে সাহস করছেন এবং এর বিরুদ্ধে কলেজে মাতব্বরি কিংবা বলা যায় গন্ডগোল করার যে একটা নিজের যে আধিপত্য বিস্তার করার একটা প্রবণতা রয়েছে সোনিয়া, সেই থেকে কিন্তু তিনি এইসব করছেন এবং তিনি চাকরিও করছেন এবং এইটুকু ছেলে সে কিন্তু ফার্স্ট ইয়ারে আবার ভর্তি হয়েছে। অর্থাৎ ছাত্র নেতা থাকবো, কলেজে দখলদারি রাখবো, মাতব্বরি চালাবো সোনিয়া, তার সাথে চাকরিও করব। একদমই সেটাই তো দেখা যাচ্ছে। বেশ, দেখি কে কি বলছেন এই বিষয়ে। সীতানন্দ কলেজের সভাপতি যিনি আছেন, তিনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনি কলেজের সভাপতি। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিবির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর পাইনি। গভর্নরকেও জানিয়েছি, তিনি বলেছেন যে আপ টু ন্যাক পর্যন্ত তার অস্থায়ী কর্মচারী যে পদটা থাকবে, কিন্তু ন্যাক চলে যাওয়ার পরেও আমরা তার কোনো সুব্যবস্থা পাইনি। সীতানন্দ কলেজের সভাপতি সুমিত মণ্ডলকে বাদ দেওয়া হয়, তার জন্য আস্থা জানাই। আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি। কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। আমি সেই আমার কাছে অভিযোগ এসেছে, নিশ্চয় হচ্ছে আমি এই বিষয়টা খতিয়ে দেখব এবং আমাদের নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কয়েকদিন পরেই পরিচালনা সমিতির মিটিং ডাকা হয়েছে, সেখানেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আর আপনাদের বলছিলাম না, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা সামনে আসার পর ইউনিয়ন রুম বা কলেজ ক্যাম্পাস, সেখানে মৎসব, আনন্দ, নানা রকম অভিযোগ সামনে এসেছে। এবার আপনাদের দেখাবো ইউনিয়ন রুমে বিয়ে। হ্যাঁ, মালা বদলের ছবি ভাইরাল হয়েছে। পাত্রকে তৃণমূলের ছাত্র নেতা অশোক গায়েন। সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক। এবার এই ছবি সম্পর্কে কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, ইউনিয়ন রুমে বিয়ে, এই অভিযোগ কি সত্যি? এখনো পর্যন্ত কি জানতে পারছো? হ্যাঁ দেখো, ইউনিয়ন রুমের সামনেই কিন্তু বিয়ের একটা যে ছবি যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে অশোক গায়েন, যিনি হচ্ছে তৃণমূল ছাত্র নেতা। এবং যে ছবিতে যেটা দেখা যাচ্ছে, একেবারে ইউনিয়ন রুম বদলে গেল হচ্ছে ছাদনাতলায়। একেবারে ইউনিয়ন রুমের সামনেই মালা বদল হচ্ছে, শুভদৃষ্টি হয়েছে এবং সিঁদুর দানও হয়েছে। সেই ছবি কিন্তু ইতিমধ্যে সামাজিক মাধ্যমগুলিতে একদম চারিদিকে ভাইরাল হয়ে গিয়েছে এবং সেই মতো করে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলি রয়েছে তাদের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে শুধু বিয়ে নয়, আরও অন্যান্য কাজকর্ম কিন্তু এই ইউনিয়ন রুমে হয়। যেমন ধরুন বিভিন্ন সময়কে কেন্দ্র করে মদের আসর বসানো হতো, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। তবে কলেজের বাইরেই বিয়ে অধ্যক্ষ দাবি করছেন। বেশ, আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো। অন্যদিকে চাপড়ায়, সেখানে শ্লীলতাহানির অভিযোগে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার চাপড়ায় নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ, আরো বিস্তারিত জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, গতকালই অভিযুক্ত ভিলেজ পুলিশকে পাকড়াও করা গেছিল, এবার আর কারা কারা জালে পুলিশে? দেখো, এই শ্লীলতাহানির ঘটনায় জড়িত আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে ওই দিন ঘটনার সময় ছিল এবং এই যে অভিযুক্ত অমিত পাল, যে ভিলেজ পুলিশ,
তার সঙ্গেই এই শ্লীলতাহানির ঘটনা ছিল এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এর পাশাপাশি এই শ্লীলতাহানির অভিযোগ দায়ের হওয়ার পর এক তৃণমূল নেতার নেতৃত্বে 7 থেকে 8 জনের একটি দল ওই মহিলার বাড়িতে যায় এবং এই মহিলাকে চাপ সৃষ্টি করে এই অভিযোগ উইথড্র করার জন্য, অর্থাৎ প্রত্যাহার করার জন্য। কিন্তু তিনি রাজি হননি এবং তাকে চাপ সৃষ্টি করার জন্য আরো 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত মোট এই ঘটনায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। শুনিয়া। অন্যদিকে কোচবিহার, সেখানে বন দপ্তরের জমি বিক্রি, বন দপ্তরের জমির মালিকানার হাত বদল, কিন্তু কিভাবে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, বন দপ্তরের জমির মালিকানার হাত বদল কিভাবে, এবং হাত বদলই শুধু নয়, হাত বদল করে বিল্ডিং তৈরির অভিযোগ, কারা করছেন এই কাজ, কিভাবে সম্ভব? হ্যাঁ সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা সেটা হচ্ছে তুফানগঞ্জের নাগরুরহাট। এটা একটি সংরক্ষিত বনাঞ্চল। সেই বনাঞ্চলের জমি দখল করে বিল্ডিং নির্মাণের অভিযোগ, এবং যেটা স্থানীয় সূত্রে জানা গেছে বাম আমলে স্থানীয় কিছু বাসিন্দাকে করে খাওয়ার জন্য মৌখিকভাবে বসানো হয়েছিল। এরপর পরবর্তীতে সেখানে তারা অস্থায়ীভাবে নির্মাণ করে কাঠের স্ট্রাকচার ছিল, সেখানে দোকানদারি করতেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় ধীরে ধীরে সেই জমির মালিকানা হাত বদল হতে থাকে এবং স্থানীয় এক পরিচালন সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, তারা কি করে ওই হাত বদলে সহায়তা করে, মধ্যস্থতা করে একটা মোটা টাকার লেনদেন হয়। বেশ, অর্থাৎ কমিশনের লোভেই এই হাত বদলের অভিযোগ। বেশ, আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। আমরা গত রবিবার একটা খবর দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়, রায়মঙ্গল নদী বাঁধে 2 জায়গায় ধস নামে, আর খবরের জেরে বাঁধ মেরামতি শুরু হয়। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, নিউজ 18 বাংলার খবরের জেরেই বাঁধ মেরামতি শুরু হলো, স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুশি। দেখো, হিঙ্গলগঞ্জের 13 নম্বর যে সান্ডেল ব্রিজ, সেখানকার যে রায়মঙ্গল নদী, সেখানে যে রায়মঙ্গল নদীর বাঁধে 2 জায়গায় ধস নামে, এবং এই যে ধস নামার কারণে রায়মঙ্গল নদী এতটাই উত্তাল যে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তার কারণ ইয়াস আমফানের মতন যে বড় বড় দুর্যোগ, সেই দুর্যোগের কি প্রভাব হিঙ্গলগঞ্জে পড়েছিল তার স্মৃতি কিন্তু এলাকার মানুষের মনে এখনো গেঁথে আছে। সেই কারণে যেই বাঁধে ধস নেমেছে তখনই কিন্তু তাদের মনে আতঙ্ক গ্রাস করেছে, এবং সেই কারণে এই এলাকার মানুষ কিন্তু রীতিমতো স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস বিভিন্ন জায়গায় তারা জানিয়েছিল, এবং আমরা সেই খবরও করি, এবং সেই খবর করার পরে আজ সেখানে সেই নদী বাঁধের কাজ খুব দ্রুততার সঙ্গে শুরু হয়, এবং এর কাজ যেহেতু শুরু হয়েছে সেই জন্য এলাকার মানুষ কিন্তু রীতিমতো খুশি। স্বাভাবিকভাবে তারা আতঙ্ক থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। বেশ, চুচুড়ায় আমরা দেখেছিলাম যে অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে গিয়েছিলেন, আর তাতে বিপদে পড়তে হয়েছিল। কেন? কারণ আবর্জনা পরিষ্কার বন্ধ ছিল। এসডিওর সঙ্গে আলোচনা, আর তারপর কর্মবিরতি প্রত্যাহার। সোমনাথ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সোমনাথ, অবশেষে তাহলে আবর্জনা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেল। এলাকাবাসীরাই সব থেকে বেশি সাফার করছিলেন, তারা স্বস্তিতে। একদম একদম, দেখো আমরা সম্প্রচার করেছিলাম 2 দিন আগেই যে চুচুড়া শহর জঙ্গলে ভর্তি ছিল, যে পরিমাণে আবর্জনা ভর্তি। চুচুড়া শহরের মেন সদর জায়গায় সে সরকারি বিভিন্ন অফিস রয়েছে, কোর্ট রয়েছে, বিভিন্ন অফিসের সামনে যে পরিমাণে জঞ্জাল ছিল, সেই পরিষেবা আমাদের যখনই সেই সম্প্রচার হওয়ার পরই আজ যখন আমরা সেই সম্প্রচার করতে যাই, তখন চুচুড়া শহরবাসী এবং অস্থায়ী চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানায়। কেন? আমরা সম্প্রচার করার পরেই আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। সোমনাথ, বেশ। হাসপাতালে বিক্ষোভ, কোয়ার্টারে সুপার। আলিপুরদুয়ার হাসপাতালে কংগ্রেসের বিক্ষোভ, কি কারণ, কি অভিযোগ, আরো বিস্তারিত জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই পরিস্থিতি কেন তৈরি হলো, কি কারণে এই বিক্ষোভ, কি পরিস্থিতি? দেখো সোনিয়া, কংগ্রেসের অভিযোগ যে আলিপুরদুয়ার যে জেলা সদর হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু কার্যত কোনো রকম পরিষেবাই পাওয়া যাচ্ছে না, এবং পরিষেবা না পাওয়ার জন্যই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। এবং এই বিক্ষোভে সুপারের দাবি যে বিক্ষোভের কারণে এই আন্দোলনের জেরে সুপার কিন্তু হাসপাতালে যেতে পারেননি, ফলে তিনি কোয়ার্টারে যে ছিল কোয়ার্টারে বসেই তিনি অফিস চালিয়েছেন।
বৃষ্টির রাত আর সাকরাইলে গজরাজ হানা দেয়। ধুলিসাত জম্বেরিয়া অঙ্গনবাড়ি কেন্দ্র, পালইডাঙ্গা বাজারে ফলের দোকানে দলছুট, হাতির হানা। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। স্বাভাবিক যদি এভাবে হানা দেয় হাতি, সেক্ষেত্রে বন দপ্তর কি বলছে? দেখো, বন দপ্তরের তরফ থেকে শুধুমাত্র বলা হচ্ছে হাতিগুলোকে সরানোর চেষ্টা করা হচ্ছে। যে হাতিটি ঢুকেছিল সেই হাতিটিকে সরাবার ব্যবস্থা দেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে সেই হাতি এলাকার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়েছে। আর যে ফলের দোকানে হামলা করেছিল সেই ফলের দোকানে সেই সময় ফল ব্যবসায়ী ছিল, সে কোনো রকম সেখান থেকে বেঁচে প্রাণে বাঁচে সেখান থেকে পালিয়ে গিয়ে। এবং পাশেই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে গিয়ে যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং সেখান থেকে মিড ডে মিলের চাল। একদমই রাজু, একের পর এক ক্ষতি আর বন দপ্তরের ভূমিকাতেই ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। হাতির হানা তো দেখলেন জলপাইগুড়িতে, সেখানে আবার চিতাবাঘের আতঙ্ক। পাতকাটা পঞ্চায়েতের 4 গ্রামে ইতিউতি চিতাবাঘের পায়ের ছাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরো বিস্তারিত শান্তনু জানাতে পারবে। শান্তনু, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে স্বাভাবিকভাবে ভয়ে কাঁটা এই এলাকার বাসিন্দারা, বন দপ্তর কি বলছে? দেখো, গত 1 মাস ধরেই কিন্তু চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছেন এলাকার বাসিন্দারা। বন দপ্তরে এসে দুবার কিন্তু বন দপ্তর এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছে। আজকেও তল্লাশি চালিয়েছে, কারণ স্থানীয় এক গ্রামবাসী মহিলা জানিয়েছেন তিনি আজ দুপুরবেলায় কিন্তু চিতাবাঘটিকে চাক্ষুষ করেছেন এবং চিতাবাঘটিকে দেখার পর তিনি গ্রাম জুড়ে একটা রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বনকর্মীরা এসে কিন্তু যেই এলাকায় চিতাবাঘটি দেখা গেছে এবং সংলগ্ন এলাকা জুড়ে তল্লাশি চালায়। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও কিন্তু 50 সদস্যের উদ্যোগে এলাকায় যে ঝোপঝাড়গুলো রয়েছে সেগুলো গ্রামবাসীদের নিয়ে পরিষ্কার করা হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত চিতাবাঘের দেখা পাওয়া যায়নি। তবে তাদের পায়ের ছাপ, চিতাবাঘের পায়ের ছাপ এবং স্থানীয় যে যুবক চিতাবাঘের ছবি তুলেছে সেই ছবি মিলিয়ে দেখে বন দপ্তরের দাবি যে গ্রামে, অর্থাৎ এই 4 গ্রামের মাঝখানে চিতাবাঘ একটা ঘোরাফেরা করছে এবং সেই চিতাবাঘটিকে যাতে দ্রুত ধরার ব্যবস্থা করা যায় তার জন্য গ্রামবাসীরা খাঁচা পাতার দাবি করেছে বন দপ্তরের কাছে এবং বন দপ্তর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত যাতে এলাকায় খাঁচা পাতা যায় তার ব্যাপারে পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। এবং বলা যেতে পারে যে এলাকায় একটা রীতিমতন আতঙ্কের পরিবেশ রয়েছে। সন্ধ্যার পর মানুষজন বাড়ি থেকে বেরোচ্ছেন না, বাচ্চাদেরকেও বাড়ি থেকে বের করছেন না, তার কারণ একটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন একটা আশঙ্কা রয়েছেন। 50 সদস্য গ্রামবাসীদের নিয়ে একটি দল গঠন করেছেন। তিনিও কিন্তু সন্ধ্যার পর গ্রামের বিভিন্ন এলাকায় গ্রামবাসীরা যাতে কোনো রকম বিপদে না পড়ে তার জন্য ব্যবস্থা রেখেছেন। পটকা ফাটানো হচ্ছে এলাকায়, বন দপ্তরের তরফ থেকে গ্রামবাসীদেরকে পটকা তুলে দেওয়া হয়েছে এবং 50 সদস্য নিজে উদ্যোগ নিয়ে কিন্তু এলাকায় সার্চ অপারেশন আজকে চালিয়েছিলেন এবং বনকর্মীরা বলেছেন তারা রাতের দিকেও নজরদারি চালাবেন এবং গ্রামবাসীদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সন্ধ্যার পর যাতে কেউ একা বাড়ি থেকে না বেরোয়, বিশেষ করে বাচ্চাদের উপর যাতে নজরদারি রাখা হয়। ছাগল বেঁধতে আসে, তারপরে ছাগলের উপরে যায় বাঘটা। তারপরে আমি একটা গুয়ার ঠোঙল নিয়ে তার দেখছিলাম এদিক দিয়ে চলে গেছি, বাসের ঝাড়ের ওদিকে চলে গেল। তারপরে খোঁজাখুঁজি করার পরে পাইনি, তখন লোক আসছিল, চাচ্ছি যে আমার এদিকে একটা খাঁচা দেওয়া হোক, ব্যবস্থা হোক। আতঙ্কে আসি, পাড়ার লোক কোথায় এখন ভাগছে দেখতে তো হবেই না। এই এলাকায় কি আছে? এই এলাকায় আছি মনে হয়। পায়ের ছাপ ওই যে ওইখানে দেখা পাইলাম, ওই যে মেন রোডে তোর ধান ক্ষেতের ওইখানে দেখলাম পায়ের ছাপ। পাকা রাস্তাও তো দেখা গেছে। পাকা রাস্তা পার হয়ে আছে চাপাতি বাঘ আছে। রাত্রির বেলা আমরা ঘোরাঘুরি করে বাঘ গোয়াবাড়িতে বাইক পার হয়ে ওখানে আমরা ফটো টটো সবই উঠেছি, ফরেস্ট ডিপার্টমেন্টও আসছে। তারপরে হুট করে আবার এই কালকে আমাদের এখানে আসছে। এটা তো খোঁজাখুঁজি, দিনবেলা তো খোঁজাখুঁজি করতে কিছু পাচ্ছি না। জলপাইগুড়ির ছবি দেখলেন, ফালাকাটার ছবি দেখাবো। সেখানে ছাগলের চোপে চিতাবাঘ খাঁচাবন্দি। আলিপুরদুয়ারের ফালাকাটায় চিতাবাঘের জন্য খাঁচা পাতা হয়। জলদাপাড়া বন দপ্তরের খাঁচায় চিতাবাঘ ধরা পড়লো। আরো বিস্তারিত জানবো, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, চিতাবাঘ খাঁচাবন্দি, ছাগলের টোপে, কোথাও গিয়ে স্বস্তি পাচ্ছেন এলাকাবাসীরা? কারণ তারা তো আতঙ্কে ছিলেন রীতিমতো। একদমই, দেখো, ফালাকাটার যে কুঞ্জনগর এলাকা, সেই কুঞ্জনগর এলাকায় কিন্তু কার্যত এখন স্বস্তির নিঃশ্বাস। এর কারণ হচ্ছে যে প্রায় 7 দিন থেকে কিন্তু এই চিতাবাঘটি এলাকায় একেবারে ত্রাস তৈরি করেছিল। এলাকার গরু, ছাগল, এমনকি বেড়াল, শুকর সমস্ত কিছু হাপিস করে দিচ্ছিল, হাঁস মুরগি খেয়ে ফেলছিল। গতকাল রাতেই কিন্তু এই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ খাঁচা পাতে এবং এক রাতেই অর্থাৎ সকালবেলায় কিন্তু এই খাঁচাতে একেবারে চিতাবাঘ বন্দী হয়ে যায়। ফলে লোকজন হাঁপ ছেড়ে পাচ্ছেন, এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ধন্যবাদ। বেশ।
আর এবার নজর রাখবো ট্রাক ভাঙচুরের অভিযোগ, 4 এসআই সাসপেন্ড। নিউ আলিপুরে পর লরিতে ভাঙচুর চালানোর অভিযোগ তাদের বিরুদ্ধে। লরি ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, ইতিমধ্যেই ট্রাক ভাঙচুরের অভিযোগে 4 এসআই কে সাসপেন্ড করা হয়েছে। ঠিক কি অভিযোগ, কি ঘটেছিল? দেখো, লরি ভাঙচুরের ঘটনায় 4 জন সাব ইন্সপেক্টর যারা নিউ আলিপুর থানাতে কর্মরত তাদেরকে সাসপেন্ড করা হলো লালবাজার তরফে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নিউ আলিপুর থানা এলাকাতেই পরপর দাঁড়িয়ে থাকা লরিতে ভাঙচুরের একটি অভিযোগ ওঠে এবং আজ সকালে নিউ আলিপুর থানাতে লিখিতভাবে অভিযোগ জানান এই সমস্ত লরির চালকরা এবং তাদের যে অভিযোগ যে তাদের কাছে দীর্ঘদিন মাঝেই টাকা চাওয়া হয় বা তোলাবাজির অভিযোগ করা হচ্ছিল পুলিশের বিরুদ্ধে। টাকা না দেওয়ার কারণে তাদের লরিতে ভাঙচুর চালানো হয়েছে এমনটা কিন্তু তাদের অভিযোগ এবং সেই সমস্ত লিখিত অভিযোগ পাওয়ার পরেই নিউ আলিপুর থানার তরফে কিন্তু তদন্ত শুরু করা হয় এবং সাউথ ডিভিশনের তরফেও কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে 4 জন সাব ইন্সপেক্টর এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে প্রথমেই এই 4 জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হলো লালবাজারের তরফে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে লালবাজার। সেক্ষেত্রে ট্রাক চালকদের যে অভিযোগ যে পুলিশের তরফে তাদের লরি ভাঙচুর করা হয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বা এফআইআর হওয়ার পরই তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শুরু করে প্রাথমিক পর্বে যে বিষয়টি উঠে আসে সেই জায়গা থেকে 4 জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করলো লালবাজার। বেশ, গতকাল রাতে এখানে থানার যারা পুলিশ প্রায় 30-40 গাড়ির কাঁচ ভেঙেছে। এই ঘটনা কেন এবার ওনারা জানেন, আমরা তো আমাদের সাইড ধরে আমরা গাড়ি দাঁড় করে রাখছি। এবার কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটা আমরা কি করে বুঝতে পারবো? পুলিশরা করেছে, থানার পুলিশরা করেছে। ওসি বললেন যে ঠিক আছে, এবার আমার অনুরোধটা আপনারা রাখেন, এরপরে যদি হয় যার স্টেপ নেওয়ার আপনারা নেবেন। এবার নজর রাখবো নবান্নে টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। মুখ্যমন্ত্রী ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের বৈঠক। টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে 1 ঘন্টা বৈঠক মুখ্যমন্ত্রীর। আরো ডিটেল এই বিষয়ে সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, কি উঠে এলো এই বৈঠক থেকে? তাহলে কি রাজ্যে ফের বিনিয়োগ টাটার? একদমই, দেখো, রাজ্যে ফের টাটার বিনিয়োগ আসতে চলেছে। অন্তত আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের মধ্যে যে দীর্ঘ 1 ঘন্টার বৈঠক, সেই বৈঠক থেকে সেই ইঙ্গিতটা অন্তত স্পষ্ট। পাশাপাশি তুমি জানো যে টাটা গ্রুপের একাধিক বিনিয়োগ রয়েছে এই রাজ্যে, বিশেষ করে জঙ্গলমহলের একাধিক জায়গায় টাটা গ্রুপের বিনিয়োগ রয়েছে। সেই বিনিয়োগ আরও বাড়াতে চায় টাটা গোষ্ঠী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, টাটা গ্রুপের তরফে এদিন রাজ্যের কি ল্যান্ড ব্যাংক রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সেই ল্যান্ড ব্যাংকের তথ্য তুলে দেন টাটা গ্রুপের হাতে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এই যে দীর্ঘ 1 ঘন্টার বৈঠক, সেখানে বিনিয়োগের পাশাপাশি আগামী দিনে টাটা গ্রুপের যে বিভিন্ন সংস্থা রয়েছে যার মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হয়, সেই কর্মসংস্থান নিয়ে আগামী দিনে টাটা গ্রুপ কিভাবে রাজ্যকে সহযোগিতা করতে পারে, বিশেষ করে রাজ্যের কারিগরি শিক্ষায় কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে আজকে যে প্রায় দীর্ঘ 1 ঘন্টার বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের, সেই বৈঠকে শুধুমাত্র বিনিয়োগ সম্ভাবনা নয়। তুমি জানো যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। সেক্ষেত্রে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই বৈঠক, আগামী দিনে রাজ্যে যে শিল্প কনক্লেভ হবে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, সেখানেও মুখ্যমন্ত্রী আসার আমন্ত্রণ টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজ যখন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নবান্ন ছেড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তার ঘর থেকে নিচে নেমে আসেন এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে গাড়িতে তুলে দেন। সব মিলিয়ে আজকে এই দীর্ঘ 1 ঘন্টার বৈঠক সাম্প্রতিক সময় রাজ্যে শিল্প বিনিয়োগ আনা বা সাম্প্রতিক সময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই প্রশাসনিক ও রাজনৈতিক মহল মনে করছে। আজকের এই 1 ঘন্টা বৈঠকের পর টাটা গোষ্ঠী আগামী দিনে যে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে, অন্তত সেই ইঙ্গিত আজকের বৈঠকের পর থেকে স্পষ্ট। বেশ, ক্রাইম সিনে যেতে পারবে না আরজি করেন নির্যাতিতার পরিবার। আরজি খারিজ, শিয়ালদা আদালতের নো অবজেকশন দেওয়ায় সিবিআইকে ভর্ৎসনা বিচারকের। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, আরজি করের যে সেমিনার রুম অর্থাৎ ক্রাইম সিন, সেখানে
পৌঁছতে চান বা সেখানে পরিদর্শন করতে চান নির্যাতিতার পরিবার। শুধু তাই নয়, তারা প্রাইভেট ফরেন্সিক এক্সপার্টদের সাথে নিয়ে সেই পরিদর্শন করতে এই মর্মে আবেদন করছিলেন। সেই আবেদন খারিজ করে দেওয়া হলো, অর্থাৎ ক্রাইম সিনে যেতে পারবে না নির্যাতিতার পরিবার। এবং একই সঙ্গে সিবিআইয়ের তরফে যখন গতকাল শুনানি চলছিল তখন নো অবজেকশন দেওয়ার কারণে কার্যত আদালত বিস্ময় প্রকাশ করছে এবং উষ্মা প্রকাশ করছেন সিবিআইয়ের ভূমিকা নিয়ে। কেন সিবিআইয়ের তরফে কোনো আপত্তি জানানো হলো না, এমনটাই কিন্তু মন্তব্য করছে বিচারক নিজে। কারণ যেখানে একটি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাদের এক্সপার্টরা ঘটনাস্থল বা ক্রাইম সিন তাদের তরফে এক্সামিন করা হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের রিপোর্ট জমা পড়ছে আদালতে এবং বৃহত্তর ষড়যন্ত্র তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় হঠাৎ করে নির্যাতিতার পরিবার প্রাইভেট এক্সপার্টদের দিয়ে ক্রাইম সিন ভিজিট করতে চাইছে। এই ক্ষেত্রে কেন সিবিআইয়ের তরফে অবজেকশন এলো না, এই কারণে সিবিআইকে ভৎসনা করা হয়েছে। এবং একই সঙ্গে আইনের প্রভিশনের নেই যে যখন কোনো তদন্তকারী সংস্থা সেটা সিবিআই হতে পারে, সেটি পুলিশ হতে পারে, যখন তারা তদন্ত করছে, তদন্ত যখন এখনো চলছে, তখন কোনো প্রাইভেট এজেন্সিকে দিয়ে ক্রাইম সিন ভিজিট করানো যায় না বা এক্সামিন করানো যায় না। সেক্ষেত্রে তাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং সিবিআইয়ের যে ভূমিকা, সিবিআই সেখানে আপত্তি করতে পারতো। সিবিআইয়ের তদন্ত নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছে আদালত। কারণ যে দুজনকে বৃহত্তর ষড়যন্ত্র অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট দেয়নি, এমনকি তাদের জামিন হয়ে গেছে। এই কারণে তীব্র ভৎসনার মুখে পড়তে হচ্ছে সিবিআইকে। বেশ হবে। আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই একটা আমরা অসন্তোষ প্রকাশ করেছি। এইখানেতে সিবিআই এসে স্পেসিফিক্যালি বললো তাদের কোনো অবজেকশন নেই। সাহেবের যে অবজারভেশন রয়েছে, তাহলে কি সিবিআই নিজে ইনভেস্টিগেশন করতে পারছে না? তাহলে ওরা কি চাইছে যে আমরা প্যারালাল একটা ইনভেস্টিগেশন করি? সিবিআই তারা যে নিজেরা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছে না সেই বক্তব্য রয়েছে। অন্যদিকে আবার সন্দেশখালীতে সিবিআই 3 বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তে। 2019-এ সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনার আগেই বিজেপি কর্মী খুনে তদন্তে সিআইডি। আরো ডিটেইল এ বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, সিআইডি এই বিষয়ে তদন্ত করছিল, কিন্তু চার্জশিট থেকে দেখা যায় যে শাহজাহানের নাম বাদ এবং তারপরেই হাইকোর্টে মামলা করে পরিবার। দেখো, এই যে 2019 সালের 8 জুন সন্দেশখালীর ভাঙিপাড়াতে সেখানে বিজেপির 3 কর্মী, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, এই 3 জনের ওপর শেখ শাহজাহানের অনুগামীরা সশস্ত্র বাহিনী তাদেরকে কুপিয়ে এবং গুলি করে খুন করে। যদিও তারপরে সুকান্ত মণ্ডল এবং প্রদীপ মণ্ডলের দেহ পাওয়া গেলেও দেবদাস মণ্ডলের দেহ এখনো পর্যন্ত 6 বছর অতিক্রান্ত হয়ে গেলে এখনো তার দেহ পাওয়া যায়নি, তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এই অভিযোগের পর নেজাক থানার পুলিশ তদন্ত নামে এবং সেই কেস সিআইডি তদন্ত শুরু করে। কিন্তু সিআইডির যে চার্জশিট, তার থেকে শেখ শাহজাহানের নাম সহ বেশ কয়েকজনের নাম বাদ যায় এবং এতে এই যে মণ্ডল পরিবার তারা এরপর মহামান্য হাইকোর্টে আবেদন করেন এবং সেই হাইকোর্টে সিবিআই আবেদন করার পরে গত 30 তারিখে সিবিআই এর যে সিবিআই এর ওপরে ভার দেওয়া হয়, সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশ অনুযায়ী আজকে সিবিআই এর একটি আধিকারিকের দল তারা প্রথমে মিনাখা এসডিপিও অফিসে আসে। এসডিপিও সঙ্গে বেশ কিছুক্ষণ তারা আলোচনা করে, একদম বদ্ধ ঘরে তারা আলোচনা করে এবং তারপরে সেই ভাঙিপাড়ায় যায়, সেই মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করে, কথা বলে এবং যেখানে যেখানে তাদেরকে কোপানো হয়েছিল, মেরেছিল, যেখান থেকে তাদের ডেড বডিগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং যেখানে শেখ শাহজাহানের অনুগামীরা যেখানে জমায়েত হয়েছিল, প্রতিটি জায়গা কিন্তু সিবিআই এর আধিকারিকরা খতিয়ে দেখে এবং তাদের মোবাইলে কিন্তু সেখানকার ফুটেজ তুলে রাখে এবং এলাকার মানুষের সঙ্গেও কিন্তু তারা কথা বলে এবং সিবিআই যাওয়ার পরে কিন্তু এই যে মণ্ডল পরিবার তারা কিন্তু এখন আশাবাদী যে সিবিআই যেহেতু তদন্ত করছে, তারা আশাবাদী যে সলভ হবে পুরো বিষয়টা।